নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান, শনিদেবের নক্ষত্রে অবস্থান পুষ্যা নক্ষত্রে, যেটা 19/6/2026 মাসের জন্য পরিবর্তন। আগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে। আগে পুনর্বসু নক্ষত্রে ছিল, এবার শনিদেবের নক্ষত্রে আছে, কিন্তু অধিপতি দেবতা আবার সেই শনি, দেবগুরু বৃহস্পতি। তো এই নক্ষত্রে থাকাকালীন 5টি দিক প্রবলভাবে হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। তো কী সেই 5টি দিক সেটা তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনু রাশি, এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে উচ্চ অবস্থায় চলে এসছে। তো হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে। এর আগে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে যখন পুনর্বসু নক্ষত্রে ছিল তখন তো বিশেষ আলোচনা করেছি। তো আজকে এই পুষ্যা নক্ষত্রকে নিয়ে, তো পুষ্যা নক্ষত্রে শনিদেবের নক্ষত্রে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি প্রভাব ধন সম্পত্তির ঘরে দৃষ্টি রাখছে, এবং তার সাথে সপ্তম দৃষ্টি যে পড়ছে একদম চতুর্থ ঘর সুখের ঘরে দৃষ্টি রাখছে, এবং তার সাথে যে নবম দৃষ্টি পড়ছে মীন রাশিতে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর, এবং এই ঘরে কিন্তু শনি অবস্থান করছে। তো তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারক গ্রহ। তাহলে শনির উপর দৃষ্টি পড়ছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির, এবং দেবগুরু বৃহস্পতি শনির নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে, সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে। অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করে শনিকেই নবম দৃষ্টি দিয়ে দেখছে। তো গুরুর নবম দৃষ্টি দিয়ে বিশেষ কৃপা থাকে। অপরদিকে আবার শনি কারক গ্রহ অবস্থান করছে আবার বুধের নক্ষত্রে, রেবতী নক্ষত্রে। তো বুধ হচ্ছে কি, ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধের মূল যে রাশিটা, যে সেটা তো ব্যয়ের ঘর পড়ছে, কিন্তু সাধারণ রাশিটা তো পড়ে যাচ্ছে ভাগ্যের ঘরে, মিথুন রাশি। তো বুধের নক্ষত্রে অবস্থান করবে, ভাগ্যের ঘরের অধিপতির ঘর নক্ষত্রে শনির অবস্থান, আর শনির নক্ষত্রে গুরুর অবস্থান, আর গুরুর নবম দৃষ্টি শনির উপর। বিভৎস যোগ এই সময়কালে তৈরি হয়েছে। বিভিন্ন দিক থেকে কিন্তু একটা ভালো গ্রহদের বলই এই সময়কালে সাপোর্ট করছে এই তুলা রাশিকে। তো দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, কেন্দ্রে অবস্থান। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আচার্যের ভূমিকা পালন করে, সব থেকে শুভ গ্রহ। তো কেন্দ্রে অবস্থান করছে, হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে। যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের 4টি চরণই কিন্তু কর্কট রাশিতে পড়ে। তো গুরুর একটা ভালো প্রভাব থাকে। দেবগুরু বৃহস্পতি মানে মায়া, মমতা, পরোপকারিতা, মাঙ্গলিক কার্য, জ্ঞানের অসীম ভাণ্ডার, জ্ঞানের মানে অন্ধকারকে, অজ্ঞানতার অন্ধকারকে জ্ঞানের আলোই তো দূর করে। তো গুরুর অবস্থান এটাই হতে যাচ্ছে, কর্মের ঘরে গুরুর অবস্থান। এখানটাতে দেবগুরু বৃহস্পতিতে এগুলো অবশ্যই প্রভাব ফেলবে রাশিকে, এবং তার সাথে শনির কর্তব্যপরায়ণ, শনির দায়িত্ব, শনির যে একটা অনুশাসন, এবং চন্দ্রমার মন বিশেষভাবে প্রভাবিত হবে। কারণ কর্কট রাশিতেই এই যে পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রকে বলা হয় নক্ষত্রের রাজা, এক কথায় বলতে গেলে পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্র মানে এদের বিচারধারা অন্যরকম হয়। এদের বিচারধারা কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব কর্তব্য এত সুন্দর পালন করবে, সেরকম সংস্কারবোধী হয়, ধার্মিক প্রকৃতির হয়। এগুলো কিন্তু এদের মধ্যে থাকে, যে পূর্বপুরুষের কোনো কিছু এমন কোনো জিনিস রয়েছে যেটাকে নিজেদের জীবনধারার মধ্যে নিয়ে চলে আসে, এরকম কিন্তু হয় এই পুষ্যা নক্ষত্র। এবং দেবগুরু বৃহস্পতির পজিটিভ ঊর্জা কিন্তু এই নক্ষত্রে কাজ করে, শনি চালনা করে নক্ষত্রকে। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে একটা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করবে, সময়কে মূল্য দিবে, নিজের জ্ঞানের অসীম ভাণ্ডারের জ্ঞানের দরুন কর্মক্ষেত্রে মান সম্মান, পদোন্নতি সমস্ত কিছু বুঝাচ্ছে এই সময়কালে। তবে এই নক্ষত্রে যে শুধু ভালো দিক রয়েছে সেটাও না, কিছু আবার মাইনাস দিকও রয়েছে। তো কর্মের ঘরে গুরু উচ্চ হয়ে যাচ্ছে, তো কর্মের দিকে, এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি হচ্ছে সুখের ঘর এই নক্ষত্র থেকে। তো মাইনাস দিক কিন্তু একটাই, সেটা হচ্ছে কি নিজের কাজকর্মের দিকে, যে নিজের কাজ ছেড়ে অন্যের কাজ করা। যে কেউ গুরু দায়িত্ব দিয়ে দিল, দাদা আমার কাজটা দেখে দিয়েন, তো উনার কাজ দেখতে যে নিজের কাজের কথা বা নিজের কাজের প্রতি দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু ভুলে যায় এরা, যার জন্য এখান থেকেই সুখের জায়গাটাতে অশান্তি লাগে। এটা হচ্ছে সব থেকে মাইনাস দিক এই নক্ষত্রের। অতএব এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে এই তুলা রাশির জাতক জাতিকাদের, যে নিজের কাজ নিজেকে ঠিক মতন করে করতে হবে, নিজের জিনিসকে আঁকড়ে ধরে থাকতে হবে, দিয়ে দেওয়া স্বভাব হবে, যে দিয়ে দিব, ওর প্রয়োজন পড়েছে নিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে দিয়ে যাবো, কিন্তু পরবর্তীতে আসে না, তখন বিপদে পড়ে যায়। কারণ মনকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে। একে তো মায়া মমতা এগুলো যথেষ্ট বৃদ্ধি করে দেবে। এবার শনি তো সেবা বুঝাচ্ছে, আর চন্দ্রমা মন চলে আসছে, আর গুরুর মায়া মমতা কাজ করবে আরও বেশি করে, যে কেউ কিছু এসে চেলো, নিজের কষ্ট তা সত্ত্বেও দিয়ে দিলাম,
কিন্তু নিজের কাজের সময় আবার সেই জিনিসটা আমি খুঁজে বেড়াচ্ছি, তখন আবার মাথা চাপড়ানো লাগবে যে কেন করলাম। এদিক থেকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই রাশিকে। অতএব এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পুষ্যা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গাই গরু দুধের বাট। তো দুধ জিনিসটা কি? দুধ হচ্ছে কি যে সুষম আহার, জীবনকে ঊর্জা দেয়, সেই দুধ সুষম আহার। তো কর্মের ঘরে গুরুর অবস্থানে এই সময়কালে কিন্তু যারা দুধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বেবি ফুডের কাজের সাথে যুক্ত রয়েছেন, মিষ্টি, পনির, ঘি, যেগুলো দুধের ব্যবসা হয় আর কি, তো সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, পশুপালনের দিক থেকে যথেষ্ট ভালো কর্ম উঠে আসছে। তো যাই হোক, এই নক্ষত্রের যে মেন জিনিস সেটা হচ্ছে কি যে শুভ কাজ এই নক্ষত্রে করা উচিত। শুভ কাজ, বাড়ির ভিত স্থাপন করো, কোনো যাত্রা মাত্রা করো, ভালো শুভ কাজ, বা কোনো ধর্মীয় কাজ করো, যেটা কিন্তু বিশেষভাবে করা উচিত। আর বিবাহ এই নক্ষত্রে নিষেধ রয়েছে, তবে বিবাহের সম্বন্ধও কিন্তু প্রচুর আসবে এই সময়কালে এই তুলা রাশির। এটাও কিন্তু বুঝাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু আসবে। কেন্দ্রে গুরুর অবস্থান হয়েছে, গুরুর অবস্থান কেন্দ্রে। এবং এই নক্ষত্রে এমন একটি নক্ষত্র, এই নক্ষত্রের উপর শত্রুরাও প্রভাব ফেলতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না পুষ্যার নক্ষত্রের উপর। যদি মনে করো যে শত্রুকে প্রভাবিত হতে দিবে না, তো হতেই দিবে না। এবং তুলা রাশিতে কর্মের ঘরে অবস্থান, নবম দৃষ্টি যেই পড়ছে ষষ্ঠ ঘরে। তো যাই হোক, সেটাও বলবো। তো 5টি দিক তুলে ধরেছি। 5টি দিকের মধ্যে সবার প্রথম দিকটা হচ্ছে যে তুলা রাশির দেবগুরু বৃহস্পতির মানে এই অবস্থানে, এই কর্মের ঘরে অবস্থানে কর্মক্ষেত্রে মান সম্মান উন্নতি যথেষ্ট হবে। বৃহস্পতির এই অবস্থানে যারা চাকরি, ব্যবসা, যে কোনো পেশার সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উন্নতির যোগ থাকছে, সুযোগ থাকছে, নতুন নতুন সুযোগ কর্মক্ষেত্রে থাকবে। এবং কর্মক্ষেত্রে উদ্ধতর কোনো মানে কর্তৃপক্ষের দ্বারা প্রশংসার পাত্র হবে এবং কর্মক্ষেত্রে গুরুত্ব জিনিসটা যথেষ্ট বেড়ে যাবে, গুরুত্ব জিনিসটা যথেষ্ট বাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা, বেতন বৃদ্ধি সবই রয়েছে কর্মের ঘরে গুরুর অবস্থান। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যে পড়ছে ধনসম্পত্তির ঘরে। তো ধনসম্পত্তির ঘরে দ্বিতীয় দৃষ্টি পড়ার দরুন আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, দীর্ঘদিনের আর্থিক পরিকল্পনা হয়তো এই সময়কালে সফল হয়ে যাবে, এরকম রয়েছে। নতুন আয়ের তো উৎস থাকছেই, নতুন আয়ের উৎস থাকছে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কাল। 3 নাম্বার হচ্ছে যে সপ্তম দৃষ্টি যেই পড়ছে চতুর্থ ঘরে, সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি। তো তুলা রাশির যাদের জীবনে পারিবারিক শান্তি, সুখ শান্তি নষ্ট হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই অবস্থানটা যথেষ্ট ভালো। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ সংবাদ এই সময়কালে আসার প্রবল সম্ভাবনা থাকছে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়কালে। পিতামাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে। যাদের অসুস্থ রয়েছে, শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে, তারা আরোগ্য লাভ করবে, এই দিকটাও যথেষ্ট ভালো উঠে আসছে। চতুর্থ নাম্বার হচ্ছে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, শনির ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে, আর শনি ষষ্ঠ ঘরেই রয়েছে। ষষ্ঠ ঘরে শনি থাকা মানে বুঝাবে, সুঝাবে, সুযোগ দেয় শনি। ষষ্ঠ ঘরে যখন শনি থাকে, জীবনে যদি শত্রু থাকে তো শত্রুদের সুযোগ দেয়, কিন্তু এমন সময় চলে আসে সেই সময় আবার শত্রুদেরকে আর সুযোগ দিবে না। মানে প্রথমে বুঝাবে যেটা ভালো না, এটা করা কাজ, এটা করা উচিত না, কারোর অন্যায় করা উচিত না, ক্ষতি করা উচিত না, এইভাবে বুঝাবে। কিন্তু পরবর্তীতে এই শনি এমন সংঘর্ষ করবে যে মানে শত্রুদের নাজেহাল করে দেবে। এবার গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে শনির উপরে, নবম দৃষ্টি, তাহলে শনির কর্ম গুরুর জ্ঞান চলে আসলো, এইখানটাতে আরও পরাস্ত করতে পারবে এবং দিশা, যথেষ্ট দিশা পাবে। যারা কোনো কাজে হয়তো কোনো ভাগ্যের পরিহাস হয়েছে যাদের জীবনে, তুলা রাশির জীবনে, তাদের কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে থেকে শনির উপর দৃষ্টি পড়ার দরুন। দিশা পেয়ে যাবে, অমুক রাস্তায় চলো, উন্নতি পাওয়া যাবে, এইগুলো জিনিস হবে। মামার বাড়ির সাথে সম্পর্ক যাদের খারাপ রয়েছে, তাদের সম্পর্কের জায়গাটা বিশেষভাবে উন্নতি হবে এই সময়কালে। মামা বাড়ির মানে স্নেহ পাবে এক কথায় বলতে গেলে, এই সম্পর্কটাও ভালো হবে। এবং মামার বাড়ির যদি মামা মামি এরা যদি অসুস্থ হয়, তারাও কিন্তু আরোগ্য লাভ করবে এই সময়কালে, চিকিৎসাটা হবে, এই জিনিসটা বুঝাচ্ছে এই সময়কালে। এবং 5 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কি যে ভাগ্যের সাহায্য পাবে, ভাগ্যের সাহায্য পাবে, এমন সাহায্য পাবে যে সামাজিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি হবে। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ হওয়ার দরুন প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পাবে এই সময়কালে চরমভাবে। গুরুত্বপূর্ণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের
জন্য একটা কোনো প্ল্যান, যে প্ল্যানটা করছিল বিগত দিনে, সেই প্ল্যানটা এখন করলে সেটা একটা শক্তিশালী ভিত তৈরি করে দেবে। তবে এই নক্ষত্রের যে এই যে অবস্থান, এই নক্ষত্রের কিন্তু মাইনাস দিকও রয়েছে, কিছু কিছু মাইনাস দিক রয়েছে, সেগুলো এটা তো আমি বলিনি, 5টা দিকই মেন তুলে ধরলাম। এর সাথে অনুষঙ্গিক কিন্তু এটাও বুঝতে হবে, যেহেতু মনকে প্রভাবিত করবে, চন্দ্রমা আসছে এবং শনি চলে আসছে কি সেবা, আর গুরুর জ্ঞান আসছে, মায়া আসছে, পরোপকারিতা আসছে। এই সময়কালে সমাজে এরকমভাবেই তুলা রাশিকে মিশতে হবে যেন আপনাকে কেউ ব্যবহার না করে নিতে পারে, ব্যবহার যেন না করে নিতে পারে। কারণ বহু পরিবেশটা এমন তৈরি হচ্ছে যে বহু লোকের সাথে এখন পরিচয় বৃদ্ধি পাবে, ভালো মন্দ সমস্ত লোকের সাথে। এমন লোকের সাথে মিশবেন যেন আপনাকে না ব্যবহার করে নিতে পারে, যে ব্যবহার করে যে আমার খুব কষ্ট যাচ্ছে, আমাকে কিছু অর্থ সাহায্য করো। এমন লোককে সাহায্য করলেন, সে সাহায্য নিয়ে আবার দেখালো আপনাকেই চিনল না। এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কারণ গুরু প্রভাবিত করবে। আগে বললাম যে মায়া, মমতা, পরোপকারিতা, চন্দ্রমা মন বিশেষভাবে কিন্তু এগুলো বৃদ্ধি করেই দেবে। এটাও কিন্তু সব থেকে মাইনাস দিক হচ্ছে, এটা কিন্তু বিশেষভাবে তুলা রাশিকে খেয়াল রাখতে হবে। আর এই সময়কালে কোন কাজ করবে না, ধর্মের বিরুদ্ধে কথা বলা যাবে না, সৎসঙ্গের বিরুদ্ধে, কোথাও সৎসঙ্গ হচ্ছে তার বিপরীতে অবস্থান করা যাবে না, এবং তার সাথে গুরু দীক্ষা নিয়ে ফেলেছি আমি আর গুরুর সম্পর্কে নিন্দা করে বেড়াচ্ছি, সেগুলো কিন্তু করা যাবে না। এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। গুরু নিন্দা মহাপাপ, এই সময় করলে মহাপাপই হবে। আর কোন কাজ করবে, প্রত্যেকদিন বলি হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নাও। সূর্যদেবকে অর্ঘ্য দাও। সূর্য তুলা রাশিতে নীচ হয়ে যায়, লাভের ঘরের অধিপতি, তো সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। পিতাকে সম্মান করতে হবে। যাদের দেবগুরু বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে, মন্দিরে পূজারীদের কাছ থেকে ঢালা আশীর্বাদ নাও, 5 রকম ফল দক্ষিণা দান করো। যে সমস্ত মন্দিরগুলোতে আলো জ্বলে না, পরিষ্কার হয় না, সে সমস্ত মন্দির পরিষ্কার করো। গুরু দুর্বল অবস্থায় রয়েছে, কেশরের টিকা ব্যবহার করো। হলুদের গীত সঙ্গে রাখো, যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সমস্ত করলে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই তুলা রাশির উপর। এবং রাশির কারকগ্রহ শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, যেটা বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলেছে, ভোলে আবার, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন পাঠ করো এবং ভোলে আবার বিশেষ অভিষেক করো, যথেষ্ট ভালো অবস্থান। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।